স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ, বনজ, মৎস্য, খনিজ ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতায় আমরা এখন আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। বাংলাদেশের মানব সম্পদ নিয়ে আলোচনার অংশ হিসাবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সিটিজেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ফখরুল ইসলাম। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের সিটিজেন স্পোর্টিং ক্লাব আসলে এটা সম্পর্কে জানতে চাচ্ছি, কবে শুরু হলো, কি কার্যক্রম করছেন যদি একটু বলতেন। 2015 সালে আমরা প্রথম ঠিক অল্প কয়েকজন প্রশিক্ষণার্থীকে নিয়ে আমরা এই কাজটা শুরু করি এবং সেখানে ছিল একেবারেই আন্ডার এজ, যাদেরকে খুদে ক্রিকেটার বলা হয় আর কি। তো তাদেরকে নিয়ে আমরা প্রথমে এই কার্যক্রমটা শুরু করি এবং সেখানে আমরা মূলত আমাদের টার্গেট ছিল যে জাস্ট কার্নিভাল এজ থেকে শুরু করে আন্ডার 12 থেকে শুরু করে আন্ডার 14, 16 অ্যান্ড 18 এই লেভেলের বাচ্চাগুলোকে নিয়ে আমরা কাজ করব এবং তাদেরকে যদি আমরা ঠিক খুদে ক্রিকেটার হিসেবে তুলে আনতে পারি, আগামী দিন তারা মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা ভালো একটা ভূমিকা নিতে পারবে। তো সেই লক্ষ্যে আমরা 2015 সাল থেকে এই কার্যক্রমটা স্টার্ট করি এবং আমরা পল্টন আউটার স্টেডিয়ামে আমাদের প্রথম ভেন্যুতে স্টার্ট করি, আমরা আর কি শুরু করি। তো সেখানে আমরা দেখলাম এই কাজটা যখন আমরা শুরু করতে যাই তা আমরা বাচ্চাদের স্বতঃস্ফূর্ত আমরা সাড়া পেয়েছি এবং গার্ডিয়ান লেভেল থেকে রেসপন্সটা ভালো ছিল যে না, এখানে আমাদের যে দক্ষ প্রশিক্ষক এবং আমাদের যে ট্রেনার আছে তাদেরকে তাদের যে বিচক্ষণতা এবং তাদের যেই সুনিপুণ যেই তাদের যেই প্রশিক্ষণ, এটাকে কাজে লাগিয়ে দেখে বহু বাচ্চা তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তারা স্বপ্ন দেখা শুরু করলো এবং সেখান থেকে আমরা বিসিবির অন্তর্ভুক্ত এনলিস্টেডও আমরা হয়ে গেলাম অল্প সময়ের মধ্যে এবং সেখানে বিসিবিকে আমরা পর্যায়ক্রমে প্রতি বছরই আন্ডার 12, আন্ডার 16, আন্ডার 18 এই সমস্ত এজে আমরা প্রচুর প্লেয়ার তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারছিলাম। তো আমরা দেখলাম যে সেখানে কাজ করতে গিয়ে কিছু সমস্যা আমরা চ্যালেঞ্জ আমরা দেখতে পেয়েছি। তো সেগুলো একেবারে প্র্যাকটিক্যাল। সেটা হলো যেমন বাচ্চাদেরকে, যেমন বাংলাদেশে ঢাকা মেট্রোর ভিতরে প্রায় 66 থেকে 70টার মতো নিবন্ধিত একাডেমি রয়েছে। তো একাডেমি যারা পরিচালনা করেন তাদের অধিকাংশই দেখা গেছে বিসিবির কর্তা ব্যক্তিদের সাথে কিংবা যারা সিলেকশন বোর্ডে থাকে তাদের সাথে রিলেটেড থাকে। তা আমরা যেন একাডেমিক পর্যায় থেকে চাই যে খুদে ক্রিকেটারগুলো উঠে আসুক, মেধাবী প্রতিভাবান ক্রিকেটারগুলো উঠে আসুক তাদের যোগ্যতা দিয়ে। তো সেখানে আমরা অনেক সময় দেখি ট্রায়ালের ক্ষেত্রে কিছুটা স্বেচ্ছাচারিতা কিংবা অনিয়ম লক্ষ্য করা গেছে। তো আমরা এগুলোর ফেস করে কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের এই একাডেমির কার্যক্রমকে আমরা এগিয়ে নিতে এবং পর্যায়ক্রমে আমাদের যে খুদে ক্রিকেটার আছে প্রতিভাবান সারা দেশ থেকে, তৃণমূল থেকে তাদেরকে তুলে আনার সেই লক্ষ্যে আমরা কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতা আমরা ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপরে কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই একাডেমির কার্যক্রমটা আমরা ছড়িয়ে দিয়েছি এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো খুব প্রতিভাবান খুদে ক্রিকেটার কিন্তু উঠে আসছিল এবং তাদেরকে বিগত সরকারের ওই সময়ে যারা ম্যানেজমেন্টে ছিলেন আমরা তখন দেখলাম সেখানে চরম অনিয়ম। অর্থাৎ আমার একটা খুবই ভালো ছেলে যার পারফরমেন্স এত ভালো করছে, তাকে নেওয়াটা আমি মনে করতেছি অবশ্যই জরুরি এবং সে দেশের সম্পদ আগামী দিনের। কিন্তু সেখানে আমরা দেখছি পার্সিয়ালিটি করছেন। তো অনেকেই একাডেমির সাথে, মালিকানার সাথে, ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত হয়ে সেখানে কিছু ছোটোখাটো অনিয়ম, স্বেচ্ছাচারিতায় কিংবা কোনো স্বার্থের বিনিময়ে সেখানে পার্সিয়ালিটি করছেন। এতে করে আমরা দেখছি যে প্রতিভাবান এবং খুদে ক্রিকেটাররা সেখানে অনেকেই কিন্তু মানে অঙ্কুরে ঝরে পড়ছেন। এটা একটা চ্যালেঞ্জের জায়গা। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে অবশ্যই একটা সংস্কার আনা দরকার কিংবা তার নিরপেক্ষতা বজায় রাখা দরকার। বিশেষ করে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে এরকম আর কি, যে যারা সিলেকশন বোর্ডে থাকবেন, যারা ক্রিকেট নিয়ে নার্সিং করবেন কিংবা ক্রিকেটটাকে এগিয়ে নেবেন, ডিসিশন মেকার যারা থাকবেন, তাদের অবশ্যই কোনো একাডেমির সাথে সম্পৃক্ত থাকা ঠিক না। কারণ তাদের মালিকানা যদি একাডেমি থাকে ডেফিনেটলি তারা চাইবেন যে সে সমস্ত ওই ইভেন্টগুলোতে তারা তাদের পক্ষপাত দুষ্ট আচরণটাকে বজায় রাখতে। এটা একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আর অনেক প্রবলেম আছে। আচ্ছা, ঢাকায় তো আসলে আমরা দেখতে পাই যে মানে অনেক ক্লাব এখন বিভিন্ন জায়গায় আছে। তো আপনারা আসলে স্পেশালিটি কি প্রোভাইড করছেন যারা আপনাদের কাছে আসতে চায়? ক্লাবগুলোতে ক্রিকেটের চর্চা হবে, ফুটবলের চর্চা হবে, বিভিন্ন খেলাধুলার ইভেন্টের চর্চা হবে। যেহেতু এখন আমরা সবাই জানি যে আমাদের তরুণ এবং যুব সমাজরা অধিকাংশই বিশেষভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন অনিয়মে অপরাধে জড়িয়ে পড়ছে। তো
তা আমরা মনে করছি এই ক্লাবগুলোর মাধ্যমে তরুণ এবং যুব সমাজকে যদি আমরা আন্দোলিত করতে পারি, একত্রিত করতে পারি, খেলাধুলার মধ্যে তাদেরকে আমরা মনোনিবেশ করতে পারি, তাহলে অবশ্যই এই তরুণরা মাদকের সেই ভয়াল যে ছোবল সেটা থেকে তাদেরকে রক্ষা করা সম্ভব হবে, কিংবা সমাজে নানা ধরনের অপরাধ অনিয়ম যেভাবে ছড়াচ্ছে সেখান থেকে তরুণরা নিজেদেরকে অনেকভাবে সেভ করা সম্ভব হবে, এটা আমরা মনে করছি। তো আমরা সেই কনসেপ্ট থেকেই আমাদের এই ক্লাবের আমরা মূল টার্গেটটা হলো যে আমরা আমাদের যারা প্রশিক্ষণার্থী থাকবে, বাচ্চারা থাকবে কিংবা প্রশিক্ষণ নিবে, তাদেরকে আমরা ওই উন্নত এবং দেশীয় আন্তর্জাতিক যে প্রশিক্ষক এর মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে খেলাধুলার ভিতরে এঙ্গেজমেন্টটা করে ফেলা, যাতে করে তারা তাদের এই খেলাধুলার মাধ্যমে তারা তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারে এবং সমাজে যে অনাচার অনিয়ম কিংবা আমরা যেটা বলছি মাদকাসক্ত সেখান থেকে তারা তাদেরকে পরিত্রাণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। অন্যান্য যে ক্রিকেট ক্লাবগুলো আছে তাদের থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা বেশি দিচ্ছেন, বা আসলে আপনারা যারা বলছেন আপনারা যারা ট্রেনার আসলে আপনারা কতটা ভালো ট্রেনার আপনারা প্রোভাইড করছেন? আমি যতদূর জানি ৬৬টা নিবন্ধিত একাডেমি আছে ক্রিকেট এবং অনেকগুলো ক্লাব আছে। তো তাদের মধ্যে আমরা কবি নজরুল ক্রিকেট একাডেমি, এটাও আমাদের একটা ওয়ান অফ দ্য পার্টস। আমরা এখান থেকে আমরা খুব ব্যতিক্রমভাবে আমাদের খুব একেবারে দক্ষ ট্রেনার দিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সেখানে আমাদের যেমন ক্রিকেটের ক্ষেত্রে আমাদের বোলিং এবং ফিল্ডিং কোচ আলাদা আছে, ব্যাটিং কোচ আলাদা আছে, এবং পাশাপাশি আমাদের শারীরিক যেটা ট্রেনারের জন্য ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাদের আলাদা ফিটনেস ট্রেনার আছে। তো তাদের সমন্বয়ে আমরা কিন্তু আমাদের এই কার্যক্রমটাকে আমরা চালিয়ে নিচ্ছি। আর পাশাপাশি আমরা আমাদের ক্লাবে একটা বিশেষ নির্দেশনা থাকে যে যারা ভর্তি হচ্ছেন বা হবেন, প্রশিক্ষণার্থীদের প্রতি আমাদের বিশেষ একটা নির্দেশনা থাকে এরকম যে নৈতিকতার জায়গাটা, অর্থাৎ তোমরা যারা স্টুডেন্ট, তোমরা পড়াশোনাটা তোমাদের ফার্স্ট প্রিভিলেজ, এটার পাশাপাশি তোমাদের খেলাধুলা এবং উন্নত চরিত্র গঠনের যে জায়গাটা, সেখানে আমরা মোরাল জায়গাটার মধ্যে আমরা তাদেরকে একটা টাচ আপ দিয়ে থাকি যেন তারা নৈতিকভাবেও একটা ভালো শিক্ষা তারা গ্রহণ করতে পারে। তো এই স্পেশাল জায়গাগুলো আমরা এখানে গুরুত্ব সহকারে। ঢাকায় তো একটা বড় সমস্যা ক্লাবগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে মাঠের একটা অভাব, ঢাকায় তো আসলে মাঠের বেশ সংকট। তো এই সংকটটা আপনাদের ক্লাব আপনারা কিভাবে মোকাবেলা করছেন? এটা আসলে অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। এটা আসলে শুধু ঢাকায় না, সারা দেশেই আমি বলবো যে খেলাধুলার যে পর্যাপ্ত সুযোগের অভাব, এটা ঢাকা শহরে অনেকটাই বেশি। তা আমরা এই ক্ষেত্রে আসলে আমরা যেখানে প্র্যাকটিস করাচ্ছি সেখানে পাশাপাশি ফুটবলের প্র্যাকটিস হচ্ছে এবং আরও কিছু কিছু ইভেন্ট হচ্ছে। তা আমরা সেখানে যেহেতু অপ্রতুল জায়গার ক্ষেত্রে আমরা টাইম ডিউরেশনটা ভাগ করে নিচ্ছি আর কি। ওইভাবে করে আমরা আমাদের টাইম ম্যানেজমেন্টটা করে আমাদের প্রশিক্ষণটা আমরা চালিয়ে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ডিমান্ড থাকবে গভর্নমেন্ট কিংবা আমাদের কর্তৃপক্ষের যারা কনসার্ন আছেন তাদের প্রতি, যে খেলাধুলার পর্যাপ্ত সুযোগ আসলে আরও বাড়ানো উচিত। এটা যদি না বাড়ানো যায় তাহলে আমাদের তরুণ যুব সমাজকে আমরা কিন্তু এই পর্যাপ্ত সুযোগের অভাবে তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, তখন তারা ভিন্ন খাতে ডাইভার্ট হয়ে যাবে। তো এই জন্য শিক্ষার পাশাপাশি অন্যান্য ইভেন্টের পাশাপাশি খেলাধুলার এই সুযোগগুলো, বিশেষ করে জায়গার ক্ষেত্রে অপ্রতুলের যে ক্রাইসিসটা, এটা আসলে আমাদেরকে গুরুত্ব সহকারে দেখা উচিত কর্তৃপক্ষকে। আপনারা এখন ট্রেনিং কোথায় দিচ্ছেন? আমরা এখন প্রশিক্ষণ দিচ্ছি মূলত পল্টন আউটার স্টেডিয়াম, যেটা ঢাকার প্রশিক্ষণটা আমরা এখানে দিচ্ছি। মাঝে মাঝে আমাদের কিছু ইভেন্ট আবার ঢাকার আশপাশেও হয়ে যায়, সেগুলো যেমন আমরা অনেক সময় দ্বিপাক্ষিক টুর্নামেন্ট আমরা খেলতে হয়। তো তখন আসলে মাঠের ক্রাইসিসটা খুব মারাত্মকভাবে আমরা ফিল করি। তখন হয়তো আমরা ঢাকার বাইরে কেরানীগঞ্জ অথবা নারায়ণগঞ্জ অথবা মুন্সিগঞ্জ এরকম জায়গাগুলোতে বড় বড় কিছু মাঠ আছে, সেখানে আমরা অথবা 300 ফিটের পাশে এরকম জায়গা আমাদেরকে বেছে নিতে হয় আর কি, বাধ্য হয়ে। তো আপনাদের একাডেমিতে এখন প্রশিক্ষণার্থী কতজন আছে এবং তারা বয়স ভিত্তিক বিভাজনটা কিরকম ভাবে করেন আপনারা? আমরা এখন আসলে বয়সের জায়গা থেকে আমরা কার্নিভাল একটা এজ আছে 12, আন্ডার 12, এখান থেকে আমরা মূলত স্টার্ট করি এবং সেটা আন্ডার 19 পর্যন্ত আমাদের কাউন্টিংয়ে থাকে। তো এই এজ লেভেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এজ লেভেলের এই প্রশিক্ষণার্থী বা এই খেলোয়াড়রাই কিন্তু আগামী দিন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ইভেন্টে তারা অংশগ্রহণ করবে। তো এই এজ লেভেলটা আমরা মূলত আন্ডার 12 থেকে স্টার্ট করি এবং আন্ডার 19-এ গিয়ে আমরা তাদেরকে আমরা রাখি এই পর্যন্ত। আর আমরা এখন আপাতত প্রশিক্ষণ দিচ্ছি আমাদের পল্টন আউটার স্টেডিয়াম থেকে। এখানে আমরা আমাদের নিজস্ব পিচ আমরা তৈরি করে নিয়েছি
ইনস্টলমেন্ট যা যা আছে সব কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট সেখানে পর্যাপ্ত আছে। নেটের মাধ্যমে আমরা করছি, ওপেন ফিল্ড আছে, সেখানে আমাদের ম্যাচ প্র্যাকটিস হয়। তো সেভাবে আমরা খেলাধুলাগুলো এখন চালিয়ে নিচ্ছি আর কি আমাদের। আপনাদের এখানে ভর্তি হওয়ার প্রসেস কি, বা কোন সময়টাতে আপনারা মূলত ট্রেনিং সেশনটা করান? কারণ যাদের কথা বললেন এরা তো সবাই মোটামুটি স্কুলের বা কলেজের শিক্ষার্থী আর কি হবে, তো তাদের ক্ষেত্রে আসলে ট্রেনিং টাইমটা আসলে কিভাবে আপনারা ম্যানেজ করেন? এটা বেসিক্যালি এখানে আমাদের আরও বেশ কতগুলো একাডেমি এবং ক্লাব আছে আমি ওই মাঠে। তো আমরা টাইম ম্যানেজমেন্টটা আমাদের মতো করে আমরা শেয়ার করে নিয়েছি। তো আমরা টাইমটা নিয়েছি বেসিক্যালি 2টা থেকে, 2টার পর থেকে আমরা বিফোর মাগরিবের পূর্ব টাইম লাইক 6টা 5:30 এরকম টাইম পর্যন্ত আমরা প্রশিক্ষণ দিয়ে আসতেছি। তো সেখানে আমাদের কোচ আছেন, সেভারেল টাইপের কোচ আছেন। কেউ আন্ডার 12 নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, কেউ 14, কেউ 16, এভাবে আমাদের ইভেন্টগুলো ভাগ করা থাকে। তো আমরা সেইভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসতেছি। আর যেটা ফরমালিটিসের কথা বললেন, আমরা খুবই সীমিত এবং স্বল্প ইয়েতেই বিনিময়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসতেছি। আমাদের ভর্তি ফি খুব যথাসামান্য একটা নেই, আর পাশাপাশি আমাদের মান্থলি তাদেরকে একটা ছোট্ট পেমেন্ট স্যালারি আকারে দিতে হয়, এটা 1,000-1,200 মতো করে, যেটা দিয়ে হয়তো আমাদের খুব কষ্ট হয়, তারপরে আমরা চেষ্টা করি এটার মধ্যে রেখে আমরা যেন এটাকে সহজলভ্য করতে পারি আর কি। আর পাশাপাশি এখানে আরেকটা বিশেষ দিক আমাদের আছে, কিছু গরিব স্টুডেন্ট আছে যারা অসামর্থ্যবান অথবা আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে আমরা ফ্রি অফ কস্টে এই প্রশিক্ষণটা দিয়ে আসতেছি। এই ক্ষেত্রে আপনাদের প্রশিক্ষক হিসাবে বিখ্যাত বা পরিচিত কাউকে আপনারা আনেন কিনা, যাদেরকে দেখে সে প্রশিক্ষণার্থী যারা তারা অনুপ্রাণিত হবে, আগ্রহী হবে? অবশ্যই আমাদের হেড কোচ হলো জাকির হোসেন, উনিও বিসিবির লিস্টের একজন কোচার। আর পাশাপাশি আমরা মাঝে মাঝে আমাদের সেলিব্রিটি ক্রিকেটার যাদেরকে বলি, খেলোয়াড়, তাদেরকে আমরা মাঝে মাঝে ইনভাইটেশন দেই এবং তারাও এখানে ভিজিটে আসেন। তারা আমাদের স্টুডেন্টদের সাথে মত বিনিময় করেন বা কিছুক্ষণ সময় এক্সপেরিয়েন্স করেন, যাতে করে তারা একে অপরের সাথে একটা কৌশল বিনিময়ের মধ্যে দিয়ে তাদের আগ্রহটা আরও বেশি সমৃদ্ধ হয় বা বৃদ্ধি পায় আর কি। এই কাজটা আমরা করি মাঝে মাঝে। এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে খেলাধুলার সঙ্গে তো ডিজিটাল প্রযুক্তিটা অনেক বেশি রিলেটেড হয়ে গেছে, এবং বিভিন্ন ম্যাচগুলো অ্যানালাইসিস করে কিভাবে আসলে ব্যাটিং করা উচিত, কিভাবে বোলিং হওয়া উচিত, ফিল্ডিংগুলো কিভাবে সাজানো উচিত, এই অ্যানালাইসিসগুলো এখন অনেকটাই হচ্ছে ডিজিটাল টেকনোলজির মাধ্যমে। তো এগুলো কি আপনারা এই সুযোগ সুবিধা কি দিতে পারছেন কিনা, বা ম্যাচ অ্যানালাইসিসগুলো কিভাবে করা লাগবে এটা আসলে আপনাদের যারা প্রশিক্ষণার্থী তারা শিখতে পারছে কিনা? এটার ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আছে। সেটা হলো আসলে আমরা যেহেতু একেবারেই আমাদের নিজস্ব উদ্যোগে এটা করা, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করি সবসময় আমাদের স্টুডেন্টদের জন্য। কিন্তু এই ক্ষেত্রে যদি সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা বিসিবির কর্তৃপক্ষের যদি আরও একটু সুদৃষ্টি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই আরও ভালো করার চেষ্টা করব। যেহেতু আধুনিকতার বা মডার্ন টেকনোলজির কথা বলছেন ক্রিকেটের, এই ধরনের যেমন আমরা জানা মতে শেখ জামাল ক্রিকেট একাডেমি আছে, ক্লাব আছে, ওদের এখানে মোটামুটি ওরা আধুনিক কিছু সরঞ্জাম তারা ইউজ করতে পারে, বাচ্চাদেরকে এই সাপোর্টটা দিতে পারতেছে। তো আমাদের এখানে হয়তো জায়গার অপ্রতুল কিংবা কিছু লজিস্টিক সাপোর্টের অভাবে আমরা সেগুলো পারছি না, কিন্তু আমাদের আগ্রহটা এবং আমাদের টার্গেটটা আছে যে সেই মানের সাপোর্টটা আমরা দেওয়া স্টুডেন্টদের জন্য আর কি। তো আমরা ভবিষ্যতে এই ধরনের লজিস্টিক সাপোর্ট পেলে আমরা এই আধুনিক সুযোগ সুবিধাগুলো আরও বেশি আমরা ইনক্লুড করবো ইনশাল্লাহ। আপনাদের যারা মূলত প্রশিক্ষণার্থী এটা তো একটা বড় অংশ এখন আসলে স্মার্টফোনে আসক্ত, বা তারা আসলে আউটডোর গেমসে খুব একটা আগ্রহী না। তো আউটডোর গেমসে তাদেরকে আগ্রহী করার জন্য আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন, বা আপনারা কি স্কুল কলেজগুলোতে ভিজিট করে তাদেরকে কোনোভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন কিনা? এখানে আমরা আমাদের বাচ্চাগুলোকে আমরা কিন্তু সবসময় একটা জিনিস বলি যে তোমরা ডিভাইস থেকে কিন্তু আলাদা থাকো, কারণ ডিভাইসটা কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস, অত্যন্ত ক্ষতিকারক। তো তাদেরকে আমরা সবসময় এই অ্যাডভাইসটা করি এবং প্রতি সপ্তাহে তাদেরকে এই বিষয়ে আমরা কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে কে কী পরিমাণ ডিভাইস ইউজ করো বা করতে চেষ্টা করো কি না। যদি 2-1 জনের এই ধরনের রিপোর্ট পাই, তাদেরকে আমরা কিন্তু স্ট্রংলি ওয়ার্নিং করি যে তোমরা কিন্তু ডিভাইস ধরবা না, কারণ ডিভাইসটা তোমাদের এখন ধরার সময় না। আর যে সময়টা ডিভাইস ধরবে এই সময়টা তোমরা বেসিক্যালি খেলাধুলা এবং পড়াশোনার মধ্যে মনোনিবেশ করো, তাহলে তোমাদের কেরিয়ার তোমরা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে তোমাদেরকে। তো আমরা এই অ্যাডভাইসগুলো, পরামর্শগুলো তাদেরকে দিয়ে থাকি, যেহেতু বাচ্চারা অ্যাডভাইস চেষ্টা করে আমাদের যেভাবে অ্যাডভাইস করি তাদের সেভাবে রুলস অনুযায়ী চলার জন্য আর কি। এই ক্ষেত্রে আসলে মানে
অভিভাবকদের মধ্যে তো একটা টেন্ডেন্সি থাকে যে আসলে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলার পিছনে সময় দেয়া, এটা আসলে সময় অপচয় হবে কিনা। তো এই ২ টার মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং অভিভাবকদের আসলে আপনারা কিভাবে কনভিন্স করেন যে খেলাধুলা করলেও যে আসলে তার পড়াশোনার ক্ষতি হবে না বা চালাতে পারবে? প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সাথে অভিভাবক নিয়ে আসেন। এটা একটা পজিটিভ সাইন যে অভিভাবকরা কিন্তু স্পটে বসে থাকেন এবং বাচ্চাদের খেলা দেখেন। খেলা শেষে আবার বাচ্চাদেরকে সাথে করে বাসায় নিয়ে যান। তো অভিভাবকরা কিন্তু পুরো ব্যাপারটাই তারা ওভারসি করে। তা আমরা তাদেরকে সবসময় একটা জিনিসই বলি যে পড়াশোনা এবং খেলাধুলা এই দুটোর মধ্যে বাচ্চাদেরকে যদি আমরা ইনভলভমেন্ট রাখতে পারি তাহলে অবশ্যই বাচ্চা পথভ্রষ্ট হবে না এবং সে শারীরিক মানসিক সকল দিক থেকে সে সতেজ এবং সমৃদ্ধ থাকবে। এই ব্যাপারটা আমরা গার্ডিয়ানকে বলি এবং গার্ডিয়ানও আমাদেরকে ঠিক একইভাবে তারা অ্যাডভাইস করেন যে এই দুটোর মধ্যে বাচ্চাদেরকে রাখতে পারলে মনে করেন যে তাদের বাচ্চা একটা ভালো গন্তব্যে পৌঁছাতে পারবে আগামীতে। এই ক্ষেত্রে আপনাদের ক্লাব থেকে উঠে আসা কোনো বিশেষ প্রতিভা এখন জাতীয় বা জেলা পর্যায়ে ভালো কোথাও খেলছে কিনা বা কোনো ভালো টুর্নামেন্টে তাদের ভালো অর্জন আছে কিনা? এটা আসলে বলতে গেলে কি ঢাকা মেট্রোতে যে যে ক্লাবগুলো কাজ করতেছেন বা যে একাডেমিগুলো কাজ করছেন বাচ্চাদেরকে নিয়ে বিগত সময়ে আমরা বিগত সরকারের আমলে আমি বলবো আর কি 15-16 বছরে তারা এই খেলাধুলার অঙ্গনটাকে অনেকভাবেই কিন্তু কলুষিত করে ফেলছে। আমরা যে ধরনের খেলাধুলা বা যে ধরনের ভবিষ্যৎ বাচ্চাদের তৈরি করতে চেয়েছিলাম সেখানে এক ধরনের নোংরা পলিটিক্স, এক ধরনের স্বেচ্ছাচারিতা, পক্ষপাত দুষ্ট এই আচরণগুলো খেলাধুলায় কিন্তু অনেকভাবে ড্যামেজ করে দিয়েছে। তা আমরা এই সময় এসে আমরা 24 পরবর্তী বিশেষ করে আমরা চাচ্ছি যে বিশেষ করে বিসিবি এবং বাফুফে যারা আছেন কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমরা কথা বলতেছি যে তারা যেন বিশেষ নজর দেন এই খেলাধুলার প্রতি এবং খেলাধুলা অঙ্গনটাকে যেন আবার সুশৃঙ্খলভাবে ফিরে আনতে পারেন এ ব্যাপারে তাদেরকেও আমরা মনোযোগ আকর্ষণ করছি। তো আমরা আশা করছি যে আমরা এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা এই বাচ্চাদেরকে নিয়ে এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন একটা সুদৃষ্টি রাখেন এবং আমরাও যেন অন্তত ব্যালেন্সিং হয়ে কাজ করতে পারি, এটা আমরা তাদের সঙ্গে কমিউনিকেট রাখছি। এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালো প্রতিভা আছে খেলাধুলার ক্ষেত্রে। এরকম প্রতিভা খুঁজে বের করার জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? এটা আছে আমাদের অলরেডি আমাদের একাডেমিতে বিগত সময়ে আমরা আন্ডার 14 এবং আন্ডার 16 এবং ঢাকা মেট্রোতে যে ইভেন্ট কম্পিটিশনগুলো হয়ে থাকে সেখানে আমাদের সর্বোচ্চ সংখ্যক বাচ্চারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অন্য 10টা একাডেমি মিলে যে পরিমাণ বাচ্চা সেখানে মানে স্মার্টলি তারা উঠতে না পারে আমাদের এককভাবে আমরা তার চেয়ে অনেক বেশি বাচ্চাদেরকে সেখানে কিন্তু আমরা নিতে পারতেছি। তো এরই মধ্যে আমাদের বেশ অনেকগুলো বাচ্চা আছে যারা ন্যাশনালে আন্ডার 16 আন্ডার 18 খেলতেছেন। আমরা আশা করতেছি তারা আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যদি বলেন যে মানে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে ক্রীড়া মন্ত্রণালয় বলেন বা বিসিবি বলেন তাদের কাছ থেকে আপনারা কোনো সহযোগিতা এখন পান কিনা বা কোনো কোঅপারেশন আপনাদের হয় কিনা, আপনারা তাদের সঙ্গে নিয়মিত বসছেন কিনা এবং যে ফ্যাসিলিটিসগুলো আপনারা বললেন দরকার সেই ফ্যাসিলিটিসগুলো শেয়ার করার ক্ষেত্রে কোনো কথাবার্তা আপনাদের মধ্যে হয় কিনা? হ্যাঁ, আমরা জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের যিনি সচিব বসেন ক্রীড়া সেক্রেটারি, তো ওনার সঙ্গে আমাদের প্রায় কথাবার্তা হয় এবং আমরা মাঠঘাট নিয়ে ওনাদের সঙ্গে প্রায় সময় পরামর্শ করি এবং আরও কীভাবে সুযোগ বৃদ্ধি করা যায় খেলাধুলার ক্ষেত্রে এই ব্যাপারে তাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আর পাশাপাশি বিসিবিতে আমাদের সরাসরি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমাদের কিন্তু কথা হয় এবং তারা আমাদেরকেও মাঝে মাঝে তাদের যে ইভেন্টগুলো হয় ইয়ারলি কিংবা কোয়ার্টারলি এই ইভেন্টগুলোতে তারা আমাদের সঙ্গে কমিউনিকেট করে এবং তারা সবসময় আমাদেরকে বলে প্লেয়ার সাপোর্ট দেওয়ার জন্য, বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা যে ক্ষুদে ক্রিকেটার বা ক্ষুদে প্লেয়ার এগুলো যদি আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি তাহলে তারা বিসিবি সফলতার সাথে সামনে এগিয়ে যাবে। তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ তারা এই কমিউনিকেশনগুলো রাখে, তবে তাদের প্রতি আমাদের আরও বেশি সহযোগিতার প্রত্যাশাটা থাকবে। তারা যেন ভবিষ্যতে তাদের এই সহযোগিতার জায়গাটা বা তাদের বিচক্ষণ এই যে পরিচালনার জায়গাটা আরও যেন সমৃদ্ধ করতে পারে আর কি। নতুন প্রজন্মের এখন যারা হলো স্পোর্টস অর্গানাইজার হতে চাচ্ছে বা এরকমভাবে যারা খেলাধুলা আগ্রহী তাদের নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে বা চ্যালেঞ্জগুলো তারা কি কি ফেস করে বা আপনারা ফেস করেছেন কি কি চ্যালেঞ্জ? অ্যাকচুয়ালি এখানে একটা বিষয় যেটা আপনি ইতিপূর্বে বলে গেছেন যে পড়াশোনা এবং খেলাধুলা দুটোকে ইকুইভ্যালেন্ট করে ভারসাম্য করে তাদেরকে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় থেকে যে ড্রাইভ করে যাওয়া এটা অনেক বাচ্চাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কাউন্সেলিং করি
কথাবার্তা বোঝানোর চেষ্টা করি সে কোন সময়টা পড়াশোনাতে দিবে, কোন সময়টা খেলাধুলা দিবে, কত টাইম বা কীভাবে টাইম ম্যানেজমেন্টটা করে নেবে, এই বিষয়গুলো তাদেরকে আমরা অ্যাডভাইস করে তাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি আমরা। আর এখানে কিছু আরও চ্যালেঞ্জ আছে, সেগুলো হলো যেমন ক্রিকেট একটা ব্যয়বহুল খেলা, এটা আমরা জানি। অনেক পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা বহন করা কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আমরা একটা সাবস্টিটিউট বা ভর্তুকি দেওয়ার চেষ্টা করি, যাতে করে তারা তাদের এই ভীষণ থেকে তারা যেন সরে না যায়, এটা আমরা করি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু বাচ্চা অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলে। কেন? তারা হয়তো প্রত্যাশা করে তাদের প্রাপ্তির জায়গাটা নিয়ে, যে তারা যে পরিমাণ অনুশীলন করেছে বা যে পরিমাণ তাদের মেধা যোগ্যতা আছে, অনেক সময় সেই অনুযায়ী কর্তৃপক্ষ তাদেরকে এস্টাবলিশমেন্ট করতে পারে না পারার কিছু অনিয়মের কথা আমি আগেও বলে গেছি। তো এই ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের ম্যানেজমেন্টের মধ্যে এখনও রয়ে গেছে বিসিবির বা কর্তৃপক্ষের। তা আমরা অবশ্যই সেখানে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ভবিষ্যতে যদি আমাদের খেলাধুলার অঙ্গনটাকে আরও সমৃদ্ধ করতে হয়, প্রতিভাবান এই ক্ষুদে খেলোয়াড়দেরকে যদি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্বেচ্ছাচারীদের ঊর্ধ্বে উঠে এই প্রতিভাগুলোকে কাজে লাগাতে হবে। আর স্পেশালি আরেকটা জিনিস হলো যেমন বিতর্কিত আম্পায়ারিং ক্রিকেটের ক্ষেত্রে, এটা একদম সারা বিশ্বব্যাপী সাউন্ড আউট একটা কথা। তা আমাদের বাংলাদেশে কিন্তু এটার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায়, একেবারে সেই জেলা পর্যায় থেকে ডিভিশনাল এবং ন্যাশনাল পর্যন্ত। তো বিতর্কিত আম্পায়ারিংয়ের জন্য আমাদের একটা পরামর্শ থাকবে, একেবারে জেলা পর্যায় থেকে ঠিক ন্যাশনাল পর্যন্ত প্রত্যেকটা লেভেলে আম্পায়ারিংয়ের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আরও বেশি নিয়ে আসা উচিত এবং নীতি নৈতিকতার জায়গা থেকে তাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমরা মনে করি। তাহলে এই খেলাধুলার অঙ্গনে বাচ্চারা অতি সহসায় কেউ আগ্রহ হারাবে না এবং কেউ বঞ্চিত হবে না। সর্বশেষ যদি একটু বলতেন যে আসলে আপনার যে ক্লাব সিটিজেন স্পোর্টিং ক্লাব, এটাকে আপনি 5 বছর পরে কোথায় দেখতে চান বা আপনার প্ল্যান কি আপনাদের ক্লাব নিয়ে? এটা নিয়ে আসলে আমাদের অনেক বড় একটি স্বপ্ন আছে। আমরা স্বপ্নটা হলো এরকম যে আমরা এই ক্লাবটাকে আমরা একটা দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে এক্সাম্পল হিসেবে থ্রো করতে চাই, যে ক্লাব মানে হলো যে অনৈতিক বা অশালীন অথবা অন্য ধরনের শুধু সব কিছু না। ক্লাব মানে এখানে একটা ভালো সুস্থ দ্বারা একটা চর্চা হবে এবং এখানে থেকে অনেকেই ক্যারিয়ার বিল্ড আপ করে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে তুলে ধরতে পারবে, সেই জায়গাটা আমাদের মাথায় আছে স্পেশালি। আর পাশাপাশি আমরা যেহেতু নতুনভাবে আসছি সিটিজেন স্পোর্টিং ক্লাব লিমিটেড, আমরা এটাকে ন্যাশনালি আরও বেশি গতিশীল করার জন্য আমরা নিজস্ব জায়গার উপরে মাঠ এবং ভবন নির্মাণ করে আমরা চাচ্ছি যে একটা বড় পরিসরে আমরা গিয়ে এটাকে আমরা এস্টাবলিশমেন্টে নিয়ে আসা এবং বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি ক্লাব হিসেবে এটি যেন আত্মপ্রকাশ করতে পারে, নিজেদের জানান দিতে পারে, সেই জায়গাটা আমাদের মাথা নিয়ে আমরা কিন্তু স্বপ্ন দেখছি এবং কাজ করছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সিটিজেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে। তার কাছ থেকে আমরা জানলাম যে বাংলাদেশে আসলে যে ক্রিকেট একাডেমিগুলো আছে তাদের ফাংশন কিভাবে হচ্ছে, আগে কি সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিভাবে দূর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আসলে এই ক্লাবগুলো কিভাবে ফাংশন করতে পারে এবং এখানে যারা প্রশিক্ষণার্থী আছে তারা কিভাবে উপকৃত হতে পারে। সামনের পর্বগুলোতে এরকম নানা বিষয় নিয়ে আমরা হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।